চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ২৩। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানে, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল ছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি বলেছিস শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতো কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে, সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে ল্যাপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমায় আগলে রাখে তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এত নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিৎচার চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়লেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলাম, কাউকে বলে যায়নি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখ তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটায় দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানের অক্ষিদ্বয়ের ভাষা যেন বুঝতো বাহার ভাই, তাই তো দুকদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার বিয়ের স্বাদ ছড়ানোর জন্যই এই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দেব, সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুলভাল ভালোবাসি কান্নায়, কাছে আসি ঘৃণা হয়ে চলে যায় থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়েছে একা, কেন গাল দাও আবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়েও রাখার নিখুঁত এক চেষ্টাও চালাতো তার ভেতর, চলতও তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য করে সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে করেছে, মনের মাঝে দাফন করেছে। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপরে উঠে আসার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবত চা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সে পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমেষেই। স্ত্রীর হাতে শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝনিয়ে শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা। সাথে ভীত হলো রোজা সওদাগরও। মিনিটের ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব, হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর প্রাণে। আজ থেকে ২৩-২৪ বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতেই পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সে সে আগুনে সে যেন জ্বালিয়ে দেবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছন্নবিচ্ছিন্ন করার, ফকিন্নির বাচ্চা? রোজা সওদাগর নিরুত্তর। অনেক দিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাগালে আরো একটা চর বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে, হুট করে রাজার আসনে বসতে এমন হবে?
তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন, আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যেন খুব নির্বিড় একটা হুমকি দিল, তা বুঝতে পেরে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরে এমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করলো, কিন্তু আফজাল সওদাগর পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজড়িটুকু খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছো? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ পূর্ণ দরে পৌঁছাতে হাতের চাপ ঢিল করে দিল আফজাল সওদাগার। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতেই ক্ষীণ স্বরে বলল, সবাই বের হও। উনি মাত্র এসেছেন, তাই মাথা গরম। তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বের হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগর আবার বসে পড়লেন আরামদায়ক কেদারায়। সে তার জীবনে ভাই, ভাইদের ছেলে মেয়ে, বোন, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশিই ভালোবেসেছেন। কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনে মায়া মায়া আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়। তার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করে পেরেছে সে পাপের। তন্মধ্যে রোজা সওদাগর এহেন আচরণ তাকে আরো ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘেমে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে। বিরক্তিতে আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। ওহি যখন নওশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখে হাসি মুখে নওশাদ হেরে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হ্যাঁ মিস, আজ রোদ বোধহয় আপনাকে একটু বেশি উত্তক্ত করেছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল। বিরক্তির স্বরে বলল, হ্যাঁ, বেশি উত্তক্ত করেছে। আর এখন আপনি নিশ্চিত তার থেকে একটু বেশিই উত্তক্ত করবেন। নওশাদ হেসে দিলেন। মাথার পেছনের চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিছে বলেননি। হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্ত্যক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো আর কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসিখুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে কিছু না বলে হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভুরু কুচকালো। চোখ মুখ কুচকে জিজ্ঞেস করল, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা ওহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক। পছন্দ তো আপনার? ওহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চলল আগে। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছিঁড়ে মারল তার দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে। ফুলের দোকানে কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে। অথচ যার জন্য এটা কেনা হলো, সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগা ছেয়ে গেল তার মনের আঙিনায়। সে আবার পিছু ফিরল। পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অবধি। ওহি ক্ষীণ স্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না। আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছা জাগতেও সাহায্য করে।